ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণি ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, তোমরা জানো যে যারা তোমরা 2025-এ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমরা এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের সলভিং ভিডিও নিয়ে এসেছি। অলরেডি আমরা পেজ নাম্বার 38 থেকে পেজ নাম্বার 1001 অবধি যতগুলো শর্ট কোয়েশ্চেন আছে সব তোমাদের করিয়ে দিয়েছি 1 মার্কের কোয়েশ্চেনগুলো, এবং সেগুলোর সম্মিলিত ভিডিও একটা প্লে লিস্টে আমরা অর্গানাইজ করেছি। সেই প্লে লিস্টের লিঙ্ক ভিডিও লাস্টে দেওয়া থাকবে অথবা উপরে আই বাটনেও তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 101 এর যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলি। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। এবং এরকম ভিডিও আমরা রোজ নিয়ে আসছি, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এক্সামের আগে রোজ দিন তোমাদের প্রিপারেশন হয় অল্প অল্প করে লাইফ সায়েন্সের, এবং তোমরা যাতে এক্সামে 90+ মার্কস স্কোর করতে পারো। ওকে, এবং প্রত্যেকটা ভিডিও অনেক সময় নিয়ে বানানো, হাতে লিখে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। তো একটা লাইক একটা শেয়ার অবশ্যই কিন্তু করে দিও, তাতে আমি উদ্বুদ্ধ হই ডেলি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে। তো চলো আর দেরি না করে স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিতে স্ত্রী দেহে কি কি পরিবর্তন ঘটে তা তালিকাবদ্ধ করো। দেখো, ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে প্রথমেই তো যেটা হয় যে স্তন গ্রন্থির বিকাশ ঘটে এবং স্তনগুলি আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং সেখানে স্নেহদ্রব্য সঞ্চিত হতে থাকে। সেকেন্ড হচ্ছে বয়ঃসন্ধিকালে ইস্ট্রোজেনের প্রভাবে নারীর ত্বক কোমল এবং মসৃণ হয়, স্ত্রী দেহে যে ঋতুচক্রের আবর্তন হয় সেটি নিয়মিত হতে থাকে এবং জরায়ু ও আকৃতিতে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। একজন গ্রামবাসী মানুষ শহরে ধুলো ধোঁয়াযুক্ত রাস্তায় দীর্ঘক্ষণ হেঁটে বাড়িতে ফেরার পরে দুটি প্রতিবর্ত ক্রিয়া শুরু হলো। এই প্রতিবর্ত ক্রিয়া দুটি কি কি তোমাদের বর্ণনা করতে দিয়েছে। দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, তোমরা অনেকে নাও পারতে পারো আবার অনেকে পারতেও পারো। দেখো, একজন গ্রামের মানুষ যখন শহরের ধুলো ধোয়ার মধ্যে অনেকক্ষণ হেঁটে বাড়ি ফেরেন, তারপরে তার দু ধরনের প্রতিবর্ত ক্রিয়া হতে পারে। একটা হচ্ছে হাঁচি এবং আরেকটি হচ্ছে কাশি। হাঁচিকে আমরা বলি স্নিজিং রিফ্লেক্স আর কাশিকে আমরা বলি কাফিং রিফ্লেক্স। হাঁচির মাধ্যমে কি হয়, তার নাসিকার মাধ্যমে যেসব ধুলো ময়লা শরীরে প্রবেশের চেষ্টা করছে, হাঁচি হলে সেটা বাইরে বেরিয়ে যায় এবং সেটা বাধাপ্রাপ্ত হয়। অন্যদিকে কাশির দমকের ফলে কি হয়, যেসব ধুলো ময়লা আমাদের নাকের মধ্য দিয়ে ফুসফুসে বায়ুনালিকাগুলির মধ্যে প্রবেশ করার চেষ্টা করছিল বা অলরেডি প্রবেশ করে গেছিল, সেগুলোও কিন্তু কাশির দমকে বাইরে বেরিয়ে চলে আসে। ঠিক আছে, তো এই দুটি প্রতিবর্ত ক্রিয়া হবে। চলো থার্ড কোয়েশ্চেনে যাচ্ছি। বলেছে দেখো, দেহে জলের ভারসাম্য বজায় রাখতে এবং দেহের বৃদ্ধি ঘটাতে এডিএইচ এবং এসটিএইচ এর ভূমিকা লেখো। দেখো, এডিএইচ হরমোনের আরেকটি নাম হচ্ছে ভেসোপ্রেসিন হরমোন বা অ্যান্টিডাইউরেটিক হরমোন, যেটি কি করে নেফ্রনের যে দূরসংবর্ত নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল ডিসিটি রয়েছে সেখান থেকে জলের পুনঃশোষণ ঘটায়। ফলে কি হয়, যে লঘুমূত্র ছিল সেটি গাঢ় মূত্রে পরিণত হয় এবং যে জলটি পুনঃশোষিত হলো সেটি রক্তে ফেরত চলে যায়, ফলে দেহে জলের ভারসাম্য বজায় থাকে। ওকে, অন্যদিকে দেখো যে গ্রোথ হরমোন বা সোম্যাটোট্রফিক হরমোন, ঠিক আছে, এসটিএইচ বা গ্রোথ হরমোন, এরা আমাদের দেহে প্রোটিন শর্করা ফ্যাট ইত্যাদির বিপাকে সাহায্য করে এবং সামগ্রিকভাবে দেহের বৃদ্ধি ঘটায়। এছাড়াও এটি পেশি এবং অস্থির বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে কৃষিক্ষেত্রে বীজহীন ফল উৎপাদন এবং আগাছা নিয়ন্ত্রণে কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো। দেখো, দুটিতেই কিন্তু কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করা হয়। যেমন বীজহীন ফল উৎপাদন বা পার্থেনোকার্পির জন্য কিন্তু এনএএ বা ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড এবং আইবিএ ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এই দুটি কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়। অন্যদিকে আগাছা দমনের জন্য কৃত্রিম অক্সিন 2,4-D বা 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড প্রয়োগ করা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আছি। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্কটি নিরূপণ করো। দেখো, এটা কিভাবে তোমরা লিখবে, এই কোয়েশ্চেনটার আনসার দেখিয়ে দিচ্ছি। এভাবে তোমরা প্রথমে লিখবে ক্রোমোজোম, অ্যারো দিয়ে ডিএনএ, অ্যারো দিয়ে জিন, তারপরে লিখবে যে ক্রোমোজোম হলো ডিএনএ এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত একটি ডিএনএ এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, যেখানে নিউক্লিয় প্রোটিন বলতে হিস্টোন নন হিস্টোন উভয় প্রকার প্রোটিনই থাকে। অন্যদিকে ডিএনএ তে উপস্থিত প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী অংশকে আমরা জিন বলে থাকি। তো এই পার্টটা তোমাদেরকে লিখতে হবে, স্ক্রিনশট তুলে নাও তোমরা। ওকে,
চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে, মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার আবিষ্কৃত হবার ফলে কি কি সুবিধা পাওয়া গেছে তা লেখো। ঠিক আছে, তো দুটি সুবিধা আমরা লিখবো 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য। দেখো, এক তো হচ্ছে পছন্দ মাফিক যে কোনো উদ্ভিদের দ্রুত বংশবিস্তার করানো সম্ভব, এবং সেকেন্ড হচ্ছে অনেক এমন উদ্ভিদ আছে যাদেরকে প্রকৃতিতে আর পাওয়া যায় না, অর্থাৎ তারা এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড IUCN ক্যাটাগরিতে, কিন্তু তাদের যদি কলাকোষ সংরক্ষিত থাকে তাহলে মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে সহজেই আমরা সেখান থেকে কিন্তু আবার ওই উদ্ভিদের চারাগাছ সৃষ্টি করতে পারি। ঠিক আছে, তো এই দুটি কিন্তু উল্লেখযোগ্য সুবিধা মাইক্রো প্রপাগেশনে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, ইতর পরাগযোগের সাথে বিভিন্ন ধরনের বাহকের সম্পর্ক স্থাপন করো। দেখো, ইতর পরাগযোগ যেসব বাহ্যিক প্রতিনিধির সাহায্যে ঘটে তাদের আমরা বাহক বলে থাকি, এবং এই বাহক অনুযায়ী ইতর পরাগযোগ বিভিন্ন রকমের হয়। যেমন ধরো বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে, ঠিক আছে, যেমন ধান গম ইত্যাদি বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে আমরা দেখতে পাই বায়ুর সাহায্যে যে পরাগযোগ ঘটে তাকে আমরা অ্যানিমোফাইলি বলি। জল পরাগী ফুল যেমন হচ্ছে পাতা শ্যাওলা পাতাঝাজির ক্ষেত্রে জলের সাহায্যে যে পরাগযোগ ঘটে তাকে আমরা হাইড্রোফাইলি বলি। পতঙ্গ পরাগী ফুল অর্থাৎ যেসব ফুল বড় মিষ্টি গন্ধযুক্ত উজ্জ্বল বর্ণের, তাদের পতঙ্গের সাহায্যে যে পরাগযোগ ঘটে তাকে আমরা এন্টোমোফাইলি বলি। আর একই রকম ভাবে যেসব বড় ফুল যারা উজ্জ্বল বর্ণের যাতে মকরন্দ রয়েছে এই ধরনের পক্ষী পরাগী ফুলের ক্ষেত্রে পাখির সাহায্যে যে পরাগযোগ ঘটে তাকে আমরা অর্নিথোফাইলি বলে থাকি। ওকে, তো এটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম বাহিত দুটি বংশগত রোগের নাম লেখো। সবচেয়ে ইজি কোয়েশ্চেন, অটোজোম বাহিত হলে থ্যালাসেমিয়া, সেক্স ক্রোমোজোম বাহিত হলে হিমোফিলিয়া বা বর্ণান্ধতা, যে কোনোটাই লিখতে পারো। নেক্সট, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা, তাহলে মহিলাকে বলেছে বর্ণান্ধতার বাহক, এবং একটি স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের বর্ণান্ধ হবার সম্ভাবনা নির্ধারণ করো। তো দেখো, এই কোয়েশ্চেনটার কিভাবে অ্যান্সার করলে তুমি কমপ্লিট 2-তে 2 মার্কসই পাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো এরকম ভাবে লিখবে, প্যারেন্টাল জেনারেশনে এটি হচ্ছে মহিলা, মহিলা কি বলেছে বর্ণান্ধতার বাহক, তার মানে এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি। এখানে একটা জিনিস তোমরা মেনশন করবে, যেখানে এক্স ক্যাপিটাল এক্স স্মল সি হচ্ছে বর্ণান্ধতার মিউটেটেড অ্যালিল। ঠিক আছে, বর্ণান্ধতার মিউটেটেড অ্যালিল এই কথাটা লিখে দেবে এক্স স্মল সি। ঠিক আছে, তাহলে বাহক মানে এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি। পুরুষ স্বাভাবিক, তার মানে তার জিনোটাইপ হবে এক্স ক্যাপিটাল সি ওয়াই। এখানে দেখো পুরুষের চিহ্ন ড্র করে দিয়েছি। তাহলে এদের থেকে আমরা কি কি গ্যামেট পাবো, মায়ের থেকে আমরা গ্যামেট পাবো একটা এক্স ক্যাপিটাল সি একটা এক্স স্মল সি, বাবার থেকে একটা গ্যামেট পাবো এক্স ক্যাপিটাল সি একটা ওয়াই। তো এদের এবার আমরা যদি চেকার বোর্ড করি, F1 জেনারেশনে আমরা কি পাবো, এদিকে বাবার গ্যামেট লেখা হয়েছে এক্স ক্যাপিটাল সি ওয়াই, এদিকে মায়ের গ্যামেট লেখা হয়েছে এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি। তাহলে একটি কন্যা দেখো এক্স ক্যাপিটাল সি, তাহলে এটি স্বাভাবিক কন্যা। এই কন্যাটির ক্ষেত্রে দেখো একটি এক্স ক্যাপিটাল সি একটি এক্স স্মল সি, সো এটা বাহক কন্যা। এই পুত্রে এক্স ক্যাপিটাল সি ওয়াই, সো এটা স্বাভাবিক পুত্র, এবং এই পুত্র হচ্ছে এক্স স্মল সি ওয়াই, তো এটা হচ্ছে বর্ণান্ধ পুত্র। তো এই ক্ষেত্রে দেখো চারটি সম্ভাব্য সন্তান হতে পারে, এই চারটি সম্ভাব্য সন্তান হতে পারে, তাদের মধ্যে একটি সন্তানেরই বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বর্ণান্ধতার সম্ভাবনা হচ্ছে 25%। তাহলে সমস্ত সম্ভাব্য সন্তানের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা হচ্ছে 25%। এবারে পুত্র এবং কন্যায় ভাগ করে লিখবো। দেখো এখানে চারটি সন্তানের মধ্যে দুটি হচ্ছে পুত্র। ওকে, এবার দুটির মধ্যে একটিতে আবার বর্ণান্ধ হবার সম্ভাবনা রয়েছে, তাহলে দুটি সম্ভাব্য পুত্র সন্তানের মধ্যে একজন বর্ণান্ধ হতে পারে, তাই পুত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা কত, 50%। অন্যদিকে দেখো এই চারজনের মধ্যে দুজন রয়েছে কন্যা, কিন্তু দুটি কন্যার মধ্যে কেউই বর্ণান্ধ হবে না, তো অবশ্যই কি হবে, দুটি কন্যা সন্তানের মধ্যে একজন বাহক একজন স্বাভাবিক হবে, সুতরাং কন্যা সন্তানের মধ্যে বর্ণান্ধ হবার সম্ভাবনা কত হবে, 0%। তাহলে এই তিনটে পার্সেন্টেজে কিন্তু তোমাকে মেনশন করতে হবে, সমস্ত সন্তানের মধ্যে কত হবে, পুত্রদের মধ্যে কত হবে, এবং কন্যাদের মধ্যে কত পার্সেন্ট হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, তবে কিন্তু তুমি 2-তে 2 মার্কস পাবে, সো এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, বংশগতি বিদ্যায় শুদ্ধ এবং সংকর বলতে কি বোঝায়, উভয় ক্ষেত্রে একটি করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। দেখো, বংশগতি বিদ্যায় শুদ্ধ এবং সংকর জীব বলতে বোঝায় হচ্ছে যে
যে সম বা অবিমিশ্র বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবেদের মধ্যে মিলনের ফলে সম অ্যালিল বিশিষ্ট যেসব জীবের সৃষ্টি হয় তাদের আমরা শুদ্ধ জীব বলি। যেমন দেখো ক্যাপিটাল টি এর ক্রসের ফলে ক্যাপিটাল টি অপত্য তৈরি হয়েছে, তাহলে এখানে দুটি অ্যালিলই কি একই প্রকৃতির, ক্যাপিটাল টি প্রকৃতি। সেম ভাবে স্মল টি সম বৈশিষ্ট্যযুক্ত জীবেদের মধ্যে ক্রসের ফলে স্মল টি দুটোই স্মল টি অ্যালিল যুক্ত জীব তৈরি হচ্ছে, তাহলে এটিও শুদ্ধ জীব। আবার ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল টি এর ক্রস হওয়ার ফলে ক্যাপিটাল টি দুটি ক্যাপিটাল টি একটি স্মল টি তৈরি হচ্ছে, তার মধ্যে এই দুটি হচ্ছে শুদ্ধ, কারণ এদের যে অ্যালিল গুলি রয়েছে এর ক্ষেত্রে দুটোই ক্যাপিটাল টি অ্যালিল, এর ক্ষেত্রে দুটোই স্মল টি অ্যালিল। তাহলে যেসব জীবেদের দুটো অ্যালিলই একই ধরনের হয় তাদের আমরা বলি হচ্ছে শুদ্ধ জীব। আর যখন দুটি ভিন্ন বা অবিমিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে ভিন্ন অ্যালিল বিশিষ্ট যেসব জীব সৃষ্টি হয় তাদের আমরা সংকর জীব বলি। যেমন দেখো ক্যাপিটাল টি স্মল টি এদের যখন মিলন হচ্ছে, এরা দুটো ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত ইন্ডিভিজুয়াল, এই লম্বা গাছ এ হচ্ছে খর্ব গাছ, তো এদের মিলনের ফলে যে অপত্য তৈরি হলো তার অ্যালিল গুলো কিন্তু আলাদা আলাদা, একটি হচ্ছে ক্যাপিটাল টি অ্যালিল, একটা হচ্ছে স্মল টি অ্যালিল, তাহলে এটি হচ্ছে সংকর জীব। আবার দেখো এরা দুজনা কিন্তু একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন জীব, কিন্তু এদের ক্রসের ফলে আবার এই ধরনেরও দুটি অপত্য তৈরি হবে যাদের অ্যালিল আলাদা, একটির ক্ষেত্রে ক্যাপিটাল টি আর একটি স্মল টি, এরও ক্ষেত্রে একটি অ্যালিল ক্যাপিটাল টি আর একটি অ্যালিল স্মল টি, তাহলে এরা দুজনাও হচ্ছে সংকর জীব। ঠিক আছে, তো এখানে এভাবেই লিখবে, এখানে ক্যাপিটাল টি স্মল টি এরা হচ্ছে একই অ্যালিল যুক্ত জীব, এখানে একই অ্যালিলটা কি হয় ক্যাপিটাল টি বা স্মল টি, ঠিক আছে, দুজনের ক্ষেত্রে এই দুটো। ওকে, তো সেজন্য এরা হচ্ছে বিশুদ্ধ জীব, কিন্তু ক্যাপিটাল টি স্মল টি এরা ভিন্ন অ্যালিল যুক্ত জীব, কারণ একই জীবের মধ্যে দুটো ভিন্ন ভিন্ন অ্যালিল, ক্যাপিটাল টি অ্যালিলও দেখতে পাচ্ছি, স্মল টি অ্যালিলও দেখতে পাচ্ছি, তাই এরা হচ্ছে সংকর জীব। এবং নিচে লিখে দেবে এখানে ক্যাপিটাল টি অ্যালিল লম্বা মটর গাছের জন্য দায়ী প্রকট অ্যালিল, স্মল টি হচ্ছে খর্ব মটর গাছের জন্য দায়ী প্রচ্ছন্ন অ্যালিল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 11 বলছে ক্যাকটাস জাতীয় উদ্ভিদে জলের অপচয় রোধের জন্য কি কি পরিবর্তন ঘটেছে তার দুটি উল্লেখ করতে বলেছে। দেখো প্রথমেই বলবে ক্যাকটাসের ক্ষেত্রে জলের অপচয় রোধে যে ধরনের অভিযোজন ঘটে তাকে আমরা বলে থাকি হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন, এই টার্মটা যেন থাকে। তারপরে দুটি উদাহরণ দেবে। প্রথমে তো হচ্ছে মরুভূমির ঊষর পরিবেশে বাষ্পমোচনকে হ্রাস করার জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এবং সেকেন্ড হচ্ছে মরুভূমির ঊষর পরিবেশে জলকে সংরক্ষণ করে রাখার জন্য এবং সালোক সংশ্লেষের জন্য যে কাণ্ড রয়েছে সেটি সবুজ জল সমৃদ্ধ চ্যাপ্টার রসালো পাতায় পরিণত হয়েছে, যাকে আমরা পর্ণকাণ্ড বা ফাইলোক্লাইড বলে থাকি। ওকে, চলো নেক্সট যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 12 এ। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, বিভিন্ন মেরুদণ্ডী শ্রেণীর প্রাণীদের ভ্রূণের গঠনে কি কি সাদৃশ্য লক্ষ্য করা যায় তা লেখো। দেখো এটা বইতে তোমাদের দেওয়াই আছে, তাও আমি একবার বলে দিচ্ছি। এক্ষেত্রে প্রথমত তো হচ্ছে গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা খাস দেখা যায়, যাকে আমরা ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট বলি। এছাড়া এক সারি অন্তঃস্থ যুগ্ম ফুলকাথলি দেখা যায় এবং লেজ সদৃশ্য গঠনে খণ্ডকের মতো সজ্জিত পায়োটম পেশি দেখা যায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে? বলছে নিম্নলিখিত শব্দ দুটির প্রকৃতি নিরূপণ করো। প্রকৃতি কি বলতে হবে? কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার। বুঝতেই পারছো এই দুটি হচ্ছে আমাদের আদি কোষ সৃষ্টির পূর্বের সত্তা, ঠিক আছে, তো সেজন্য এইভাবে তোমরা লিখবে। কোয়াসার্ভেট হচ্ছে প্রকৃতিতে আদি কোষ সৃষ্টির পূর্বে সমুদ্রের যে হট ডাইলিউট স্যুপ সেটির থেকে যখন প্রোটিনরা আলাদা হয়ে গিয়ে কোলয়েড জাতীয় একটি সত্তা গঠন করেছিল যার দ্বিস্তরী আবরণ ছিল, তাকে আমরা কোয়াসার্ভেট বলি, এবং এটি হচ্ছে বিজ্ঞানী ওপারিনের মতবাদ বা ওপারিনের ভাষায় কোয়াসার্ভেট এসেছে। আর মাইক্রোস্ফিয়ার হচ্ছে বিজ্ঞানী ফক্সের মতে প্রোটিনয়েড জাতীয় এক ধরনের অর্ধভেদ্য পর্দা বেষ্টিত সত্তা, ঠিক আছে, যার থেকে প্রোটোসেল বা আদিকোষ তৈরি হয়েছিল, তাকে আমরা মাইক্রোস্ফিয়ার বলি। তাহলে দুটির থেকেই বলা হয় যে আদিকোষ বা প্রোটোসেল তৈরি হয়েছিল, কিন্তু কোয়াসার্ভেট হচ্ছে বিজ্ঞানী ওপারিনের মতবাদ, মাইক্রোস্ফিয়ার হচ্ছে বিজ্ঞানী ফক্সের মতবাদ। আর কোয়াসার্ভেটের ক্ষেত্রে বলা হচ্ছে এটি কোলয়েড জাতীয় এবং এটার দ্বিস্তরী আবরণ যুক্ত, এতে প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট সবই আছে, কিন্তু মাইক্রোস্ফিয়ারের ক্ষেত্রে প্রোটিনটাকেই মেনলি প্রাধান্য দেওয়া হয়, তাই এটাকে প্রোটিনয়েড জাতীয় অর্ধভেদ্য পর্দা বেষ্টিত বলা হয়। ওকে, তাহলে ডিফারেন্স দিলেও তোমরা এখান থেকে কিন্তু লিখতে পারবে। চলো নেক্সট যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 14
বজ্রপাতের সময় আকাশে বিদ্যুৎ স্ফুরণ হলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, কিভাবে এটি সম্ভব তা তুমি ব্যাখ্যা করো। দেখো কি হয়, বজ্রপাতের সময় যে আকাশে যে যখন মানে বিদ্যুৎ স্ফুরণ হয় তখন বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন রয়েছে সেটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রথমে নাইট্রিক অক্সাইড তৈরি করে, তারপরে সেই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, তখন এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে নাইট্রাস এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই নাইট্রাস নাইট্রিক অ্যাসিড বৃষ্টির জলের সাথে মাটিতে নেমে আসে এবং মাটির বিভিন্ন যে খনিজ লবণ রয়েছে, ধরো পটাশিয়াম ক্যালসিয়ামে, তাদের সাথে বিক্রিয়া করে বিভিন্ন ধরনের নাইট্রেট জাতীয় যৌগ তৈরি করে, যা মাটিতে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে। এভাবে লিখে তারপরে তোমরা রিয়াকশন গুলো দিয়ে দেবে, যে প্রথমে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের রিয়াকশন হয়ে নাইট্রিক অক্সাইড, দেন আবার অক্সিজেনের সাথে রিয়াকশন হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পের সাথে রিয়াকশন হয়ে নাইট্রাস অ্যাসিড নাইট্রিক অ্যাসিড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 15, অতি পৌষ্টিকতা জলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে একটি অভিশাপ, বক্তব্যটির সত্যতা যাচাই করো। তার মানে এখানে তোমাকে ইউট্রোফিকেশনের ব্যাপারে বলতে হবে এবং ইউট্রোফিকেশনের ফলে কি হয় যার জন্য এটি অভিশাপ সেটা বর্ণনা করতে হবে। দেখো কিভাবে তোমরা অ্যান্সারটা লিখবে, এখান থেকে তোমরা কোয়েশ্চেনটা স্ক্রিনশট নিতে পারো। দেখো বিভিন্ন সোর্স থেকে যখন অজৈব পরিবেশক, যেমন হচ্ছে ধরো ফসফেট জাতীয় পদার্থ অত্যাধিক পরিমাণে জলাশয়ের জলে এসে মিশলে কি হয়, অতি পৌষ্টিকতা হয় এবং যার ফলে জলাশয়ে শৈবালের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়। শৈবালের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হওয়াকে আমরা বলি অ্যালগাল ব্লুম, যার ফলে কি হয়, এই শৈবালরা জল প্রচুর পরিমাণে সালোক সংশ্লেষ করতে থাকে এবং যার ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। তো ডিজলভ অক্সিজেন বা জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমলে কি হবে, ওই জলে যেসব অন্যান্য জলজ জীবেরা ছিল তাদের কিন্তু জৈব অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এই অবস্থাকেই আমরা ইউট্রোফিকেশন বলে থাকি। তো এর ফলে কি হয়, বহু জলজ জীব অক্সিজেনের অভাবে কিন্তু তাদের মৃত্যু হয় এবং পরবর্তীকালে এই শৈবাল যেগুলো অত্যাধিক সংখ্যা বেড়েছিল তাদের পচনের ফলে অত্যাধিক পরিমাণে জল দূষণ হয় এবং সেই দূষিত জল পান করে অন্যান্য গবাদি পশুদেরও মৃত্যু হতে পারে। তাই বলা যেতে পারে অতি পৌষ্টিকতা অ্যাকচুয়ালি জলজ বাস্তুতন্ত্রের একটি অভিশাপ। এটার স্ক্রিনশট তোমরা তুলে নাও। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। প্রদত্ত দুটি ক্ষেত্রে জীব বৈচিত্র্যের ভূমিকা লেখো খাদ্য উৎপাদন এবং ওষুধ প্রস্তুতিতে। তো দেখো খাদ্য উৎপাদনে আমাদের উদ্ভিজ্জ খাদ্য প্রাণীজ খাদ্য দুটির ক্ষেত্রেই জীব বৈচিত্র্যের গুরুত্ব রয়েছে, কারণ উদ্ভিজ্জ খাদ্যের ক্ষেত্রে আমরা জানি যে সূর্যালোকের সাহায্যে গাছ খাদ্য প্রস্তুত করে, সেই খাদ্যই কিন্তু হার্বিভোর প্রাণীরা খেয়ে এবং মানুষরাও খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে। সেই খাদ্যের মধ্যে ফল শাকসবজি শস্য ইত্যাদি ইত্যাদি পড়ে। আবার মানুষ অন্যদিকে যেহেতু কার্নিভোরো, তাই এরা কিন্তু প্রাণীজ খাদ্য যেমন মাছ মাংস ডিম দুধ ইত্যাদিও গ্রহণ করে প্রকৃতিতে বেঁচে থাকে। তো এই দুরকম খাদ্য প্রাণীজ এবং উদ্ভিজ্জ খাদ্য দুটোর ক্ষেত্রেই জীববৈচিত্র্যের ভূমিকা রয়েছে। অন্যদিকে ওষুধ প্রস্তুতিতে ভূমিকা কি, মানুষের বিভিন্ন রোগ নিরাময়ের জন্য বিভিন্ন মেডিসিনাল উদ্ভিদের বিভিন্ন রকম উপকার পাওয়া যায় যার মেডিসিনাল ভ্যালু রয়েছে, যেমন রেসারপিন থেকে, যেমন সর্পগন্ধার মূল থেকে প্রাপ্ত রেসারপিন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, সিনকোনা গাছের ছাল থেকে প্রাপ্ত কুইনাইন ম্যালেরিয়ার রোগ উপশমে সাহায্য করে, ঠিক আছে। তো উদ্ভিজ্জ ঔষধ প্রস্তুতির দুটো এক্সাম্পল দিয়ে দেবে, তারপরে আবার লিখবে যে প্রাণীদের দেহাংশ থেকেও ওষুধ প্রস্তুত হয়, যেমন ধরো সাপের বিষ থেকে ল্যাকেসিস পাওয়া যায় যেটি হোমিওপ্যাথিক ওষুধ তৈরিতে কাজে লাগে, তারপরে মৌমাছির থেকে এপিস পাওয়া যায়, ঠিক আছে, যেটিও ওষুধ প্রস্তুতিতে কাজে লাগে। এখানেও দুটো এক্সাম্পল তোমরা দিতে পারো। চলো লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি, আমাদের কোয়েশ্চেন নাম্বার 17 বলছে জীব বৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এর ঐতিহাসিক পটভূমি লিখতে বলেছে। তার মানে জেএফএম কেন শুরু হয়েছিল সেইটা তোমাদের এখানে জানতে চেয়েছে। জেএফএম এর ইতিহাস কি, দেখো জেএফএম শুরু হয়েছিল তোমরা জানো যে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অরণ্যে শাল গাছের পুনরুদ্ধারের জন্য, ঠিক আছে। কি হয়েছিল দেখো, শাল গাছ আমরা জানি একটি দামি গাছ, অর্থাৎ অর্থনৈতিকভাবে অত্যন্ত মূল্যবান, তাই বহুদিন ধরে পশ্চিমবঙ্গের এই পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অরণ্যে এই গাছ কেটে যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছিল, যার ফলে অরণ্যের তো ক্ষতি হচ্ছিল এই অরণ্যের বাস্তুতন্ত্রে, তার সাথে সাথে এই অরণ্যের উপরে নির্ভর করে যেসব স্থানীয় আদিবাসী মানুষ রয়েছে তাদেরও জীবন ধারণ কিন্তু কষ্টকর হয়ে উঠছিল। তাই এই শাল গাছের যথেচ্ছ ব্যবহার যাতে রোধ করা যায়, এই শাল গাছ কেটে ফেলা যাতে রোধ করা যায়, তাই শাল গাছ পুনরুদ্ধারের জন্য অজিত কুমার ব্যানার্জি, এই নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে, অজিত কুমার ব্যানার্জি কিন্তু সাধারণ গ্রামীণ মানুষের সহযোগিতায়
তার উদ্যোগে সাধারণ গ্রামীণ মানুষের সহযোগিতায় বন দপ্তর 1971 সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নামে একটি সংস্থা গঠন করেন, যাদের কাজই হচ্ছে সাধারণ মানুষ এবং বন দপ্তর কাঁধে কাঁধ মিলিয়ে যাতে অরণ্যের সুরক্ষা এবং প্রসারণ করতে পারে সেই ব্যাপারটি দেখা। ওকে, তো যদি তোমাদেরকে ঐতিহাসিক পটভূমি দেয় তাহলে কিন্তু এইভাবে অ্যান্সারটা লিখতে হবে। সো অবশ্যই কিন্তু অ্যান্সারটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো। তো এই ছিল আজকে আমাদের পেজ নাম্বার 101 এর সবকটি 2 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যে কোয়েশ্চেনগুলো পারছিলেন অ্যান্সার করতে সেগুলোর অ্যান্সার পেয়ে গেছো। ভিডিও যদি কাজের মনে হয় অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ রোজ কিন্তু এরকম অনেক ভিডিও আসছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।